সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার যে ক্লাস চলছে, আমি যে কোর্সটা পড়াচ্ছি, আধুনিক বাংলা কবিতা। 4 জন কবি আমাদের পাঠ্য: জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত আর বিষ্ণুদেব। এই 4 জন কবির 4টা কাব্য আমাদের পাঠ্য। ইতিমধ্যে আমরা জীবনানন্দ দাশ নিয়ে, তার যে বনলতা সেন কাব্য নিয়ে যে আমরা বলা শেষ করেছি। আমরা সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যটা নিয়েও মোটামুটি 3-4টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের শেষ ক্লাস সুধীন্দ্রনাথ দত্তের উপর, অর্থাৎ তার অর্কেস্ট্রা কাব্য সম্পর্কে আমাদের যে কথাগুলো বলা আজকে শেষ করব। তো গত ক্লাস পর্যন্ত যে আমি যে কথাগুলো বলেছি তার অর্কেস্ট্রা কাব্য সম্পর্কে, যেই কাব্যটি আমরা পুনরায় বলে নিই, যেই কাব্যটি হচ্ছে প্রেমের কাব্য। সুধীন্দ্রনাথ দত্ত যে প্রেমের প্রতি আকৃষ্ট, সেই প্রেমটি হচ্ছে ক্ষণবাদী প্রেম। তিনি ক্ষণিকের জন্যই যেই প্রেমে আকৃষ্ট হয়েছেন। আবার কখনো কখনো তার এই মানসিকতা পরিবর্তিত হয়েছে। কখনো কখনো তিনি আবার প্রেমের যে হতাশা, বেদনা, সেই বেদনায় তিনি ডুবে গেছেন। তো আমরা বিভিন্ন সময়ে সেই কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তবু আজ আবারও একটু মনে করিয়ে দিয়েছি যে আজকে আমরা যে কবিতাটি পাঠ করব, সেই কবিতাটি হচ্ছে তার, এই কাব্যের নাম কবিতা অর্কেস্ট্রা। তো আমরা তার হৈমন্তী কবিতার যে সর্বশেষ স্তবক, সেই স্তবকটি বারবার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে সুধীন দত্তের যে ক্ষণবাদী বৈশিষ্ট্য, তার যে প্রেমের ক্ষণবাদী রূপ, সেই ক্ষণবাদী রূপটিকে কবি কিভাবে তুলে ধরেছেন। যে সর্বশেষ স্তবক হৈমন্তী কবিতা: মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, স্থান পাবে হে ক্ষণিকা শ্লথবীতি যৌবন তোমার, বক্কের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার, আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধান। যেখানে তিনি শাশ্বতকে, যে প্রেম শাশ্বত, সেই শাশ্বত প্রেমকে তিনি বলতে চাইলেন যে সেই শাশ্বত প্রেমের নিষ্ফল সন্ধানে তিনি আর ঘুরবেন না, কারণ তিনি ক্ষণবাদী চেতনাকেই তিনি বিশ্বাস করেন। মূর্তি পূজা কবিতায় তিনি মাঝামাঝি পর্যায়ে খেয়াল করে দেখো যে সেখানেও তিনি এই ক্ষণিক যে প্রেম, সেই ক্ষণিক প্রেমেরই স্তুতি গাইছেন। বিদায়ের লগ্নে আজ নিঃসংকোচে কব হেমুর ক্ষণিকা, তোমার অরূপ স্মৃতি সেন হে শাশ্বত। তিনি তার যে প্রেমিকার নাম দিয়েছেন ক্ষণিকা, সেই ক্ষণিকাকে উদ্দেশ্য করেই তিনি বলছেন যে তোমাকে আজ নিঃসংকোচে বলতে পারি, তোমার যে প্রেম, সেই প্রেম, তোমার যে স্মৃতি, প্রেমের যে স্মৃতি কিংবা তোমার যে স্মৃতি, সেই স্মৃতি মোটেই শাশ্বত নয়, কারণ আমি ক্ষণবাদী প্রেমে বিশ্বাস করি। তোমার অরূপ স্মৃতি সেন হে শাশ্বত, আগন্তুক শ্রাবণের বৈদ্যুতিক উল্লাসের মতো তীব্র প্রবর্তনা তব সাঙ্গ হোক শাস্ত্র অন্ধকারে, অবেদ্য বিস্ময় তারে করে দিক অনির্বচনীয়। তো আবার কিছুক্ষণ পরেই তিনি সেই ক্ষণবাদী ধারণাটিকে পাঠককে স্মরণ করিয়ে দিচ্ছেন, যে তিনি তার প্রেমিকাকে বলছেন যে তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়, মদনের চিতানলে অনঙ্গের হবে আবির্ভাব, হরিবে অসংখ্য অলি যৌবনের অমৃত সঞ্চয়, সর্বশান্ত মর্মে শুধু পড়ে রবে অবেদ্য অভাব। অর্থাৎ খেয়াল করে দেখো যে তিনি যেখানে ঘোষণায় দিচ্ছেন যে তোমারে ভুলিব আমি, তুমিও মোরে ভুলিবে নিশ্চয়। অর্থাৎ প্রেমের এই যে বৈশিষ্ট্য, অর্থাৎ আজকে যে প্রেম সত্য, কালকে তা সত্য নাও হতে পারে, কিংবা তার গতকালের যে পূর্ববর্তী, অর্থাৎ গতকালে তা সত্য ছিল না, শুধু আজকেই সত্য, এমনকি আগামীকালও তা সত্য নাও থাকতে পারে। এই যে ধারণা, সেই ধারণাটি তিনি
পাঠকের সামনে তুলে ধরেছেন যে তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়। কবি নিশ্চিত করেই জানেন আজকে যে তার প্রেমিকা ক্ষণিকা, সেই ক্ষণিকা সিম্বলিক, সেই ক্ষণিকা তার কাছে আজকে আছে কিন্তু কালকে নাও থাকতে পারে। সেটি কবি স্বাভাবিক, যেমন সেটি কবি জানেন, যেমন বিশ্বাস করেন বলেই তার কোনো হতাশা নাই। তো তার যে ক্ষণবাদী চেতনার কথা যে আমরা বললাম, আবার শেষ দিকে এসে খেয়াল করে দেখো যে শেষ কবিতাটির নাম হচ্ছে অর্কেস্ট্রা। তার যে পূর্ববর্তী কবিতা শাশ্বতী, সেখানে তিনি আবার যে প্রেমের যে শাশ্বত রূপ, শাশ্বতী নামটি তুই বুঝতে পারছো, প্রেমের যে শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপের কাছে তিনি যেন মাথা নত করে দিচ্ছেন। একদা এমনি বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে। যে কবিতাটি পাঠ করলে যে আমাদের রবীন্দ্রনাথের সেই স্বপ্ন কবিতাকে মনে পড়ে যায়। একদা সেই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে। এখানে যে প্রেম, রবীন্দ্রনাথের যে প্রেম ছিল অতীন্দ্রিয়, সেই প্রেম যেন বারবার ঘুরে ফিরে চলে আসছে শাশ্বতী কবিতায়। সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। কেন যেন কবি একটু বেদনা ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। সেই শাশ্বত প্রেমের কথা তিনি স্মরণ করছেন যে একদিন এসেছিল। কবে এসেছিল? একদা এমনি বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে। সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগ। তারপরে সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিটির পানে। এই যে প্রেমের শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপকে কবি যেন আবার শেষ দিকে এসে তার পূর্ববর্তী কবিতার যে ক্ষণবাদী চেতনা, সেই ক্ষণবাদী চেতনা যেন কিছুটা হলেও পরিবর্তিত হতে শুরু করেছে। তারপরে তিনি লিখছেন, একটি কথার দ্বিধা থরথর চুড়ে ভর করেছিল 60টি অমরাবতী। এই যে প্রেমের শাশ্বত রূপ, যে প্রেম হচ্ছে অনিন্দ সুন্দর, যে প্রেম হচ্ছে অতীন্দ্রিয়, সেই প্রেম যেন কবির মনকে নাড়া দিয়ে উঠছে। ভর করেছিল 60টি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। যে এক পলকের যে দৃষ্টি, সেই দৃষ্টির কারণে মনে হচ্ছে যে 60টি কাল, যে মহাকাল প্রবহমান, সেই প্রবহমান মহাকাল যেন থেমে গেছে। কিংবা একটি কথার দ্বিধা থরথর চুড়ে ভর করেছিল 60টি অমরাবতী। একটি কথায় 60টি অমরাবতী তৈরি, অর্থাৎ 60টি স্বর্গ তৈরি হয়ে গেছে। কবে? সেই দিন, এই যেদিন বাদল শেষের রাতে সে এসে হাত রেখেছিল হাতে। এইখানে খেয়াল করে দেখো যে এখানে যে আবার কবিকে মনে হচ্ছে তিনি শাশ্বত প্রেমের সন্ধান করছেন। থামিল কালের চিরচঞ্চল গতি, একটি পনের অমিত প্রগলভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতর। শাশ্বতী কবিতার শেষ দিকে খেয়াল করে যে কবি সেখানে আবার বলছেন যে কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। যতক্ষণ তিনি যে শাশ্বত প্রেমের কথা বললেন, যেবার তিনি হতাশায় ভেঙে পড়ছেন, বেদনায় ভেঙে, তার এই যে বেদনা, সেই বেদনার মাঝেও কিন্তু এই প্রেমের যে একটি অতীন্দ্রিয় রূপ, সেই রূপটি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। যে কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, তিনি খুব বেদনা সিক্ত অবস্থায় যেই গদ্যে যেই কথাটি বলে ফেলছেন, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। কিন্তু তারপরে তিনি আবার কি বলছেন একটু খেয়াল করো, যে স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা, সে ভুলে ভুলুক কুঠি মন্বন্তরে আমি ভুলিব না, কভু ভুলিব না। যে সে আমাকে ভুলে যাবে সেইটা কবি জানেন, তার প্রেমিকা কবিকে ভুলে যাবে, কবি সেটি জানেন। কিন্তু তারপরে তিনি বলছেন সে ভুলে ভুলুক, সে আমাকে ভুলে যাক, কিন্তু কুঠি মন্বন্তরে আমি ভুলিব না, কবু ভুলিব না। তো যেখানে এই যে পূর্ববর্তী যে কবিতার গুলোর কথা বললাম, যে ক্ষণবাদী
চেতনার একজন কবি সুধীন্দ্রনাথ দত্ত, তিনি ক্ষণিক প্রেমের সন্ধান করছেন, ক্ষণিক প্রেমেই তিনি আকৃষ্ট, কিন্তু যে কবিতার শাশ্বতী কবিতা এসে তিনি আবার কিছুটা রূপান্তরিত হয়ে গেলেন। তিনি শাশ্বত প্রেমের সন্ধানেই বললেন, সে ভুলে ভুলো কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, কবু ভুলিব না। তো যাকে যে আমরা বিভিন্ন কবিতার মধ্য দিয়ে তার পূর্ববর্তী ক্লাসগুলো, যেমন কবিতার বাইরেও যে আমরা সুধীন দত্তের যে মানসিকতা, তার যে কবি চেতনা এবং তার শিল্পরূপ সম্পর্কে তার বিভিন্ন কথাগুলো যে আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা যে কবিতাটি পাঠ করে এই কাব্যের সমাপ্তি টানব, সেই কবিতাটি হচ্ছে অর্কেস্ট্রা, এই কাব্যের শেষ কবিতা। অর্কেস্ট্রা সম্পর্কে তোমাদেরকে পূর্বেই বলেছি যে অর্কেস্ট্রা শব্দটি হচ্ছে যে যন্ত্র সঙ্গীতের মধ্য দিয়ে যে সিম্ফনি শব্দ ঝঙ্কারটি তৈরি হয়, যে গান হচ্ছে না তার পূর্বেই শব্দের ঝঙ্কারের মধ্য দিয়ে যে একটি আবহ তৈরি, সঙ্গীতের আবহ তৈরি করে, সেই আবহটির নামই হচ্ছে অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রা নামক কবিতায় কবি সঙ্গীতের যে মাধুর্য, সেই মাধুর্যকে শব্দের ঝঙ্কারের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ শব্দের যে ব্যবহার, তোমরা খেয়াল করে দেখবে যে অর্কেস্ট্রা কবিতায় 7টি কাণ্ড আছে, সেই 7টি কাণ্ডের প্রতিটা কাণ্ডে তিনি ছন্দ পরিবর্তন করে দিচ্ছেন। যেমন এই ছন্দ পরিবর্তনের মধ্য দিয়ে তিনি শব্দের যে ঝঙ্কার, সেই শব্দের ঝঙ্কারে এই সঙ্গীতের মাধুর্যটা পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। সেই কবিতাটি হচ্ছে অর্কেস্ট্রা কবিতা, আর এই অর্কেস্ট্রা কাব্যের নাম কবিতা, যা আমরা যে একটু পড়ার চেষ্টা করছি। যে ফরাসি কবিতায় বিশেষ করে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তের যে একটি গীতলতা আছে। তোমরা জানো যে বাংলা সাহিত্যে বাংলা কবিতায় 3টি ছন্দ মোটামুটি প্রচলিত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর হচ্ছে অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তের মাঝে একটি সঙ্গীতের মাধুর্য আছে। যে ফরাসি পশ্চিমা সঙ্গীতে ভ্যারোলিনের যে সঙ্গীত, সেই ভ্যারোলিনের সঙ্গীত খুব সমৃদ্ধ। সেই ভ্যারোলিনের সঙ্গীত দ্বারা সুধীন্দ্রনাথ দত্ত খুব উদ্বুদ্ধ হয়েছিলেন। যেমন যে এই কবিতাটি তিনি যখন লিখেন, সম্ভবত সেই ভ্যারোলিনের সঙ্গীতের মাধুর্য দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং ফলে তিনি শব্দ ব্যবহার করে যে একটা সিম্ফনি তৈরি করার তিনি প্রয়াস করেছেন। আমরা কিছু অংশ পড়ছি। যে যেখানে অর্কেস্ট্রা কবিতাটির যখন প্রকাশ পেল, তার পূর্বে সুধীন দত্ত নিজেই সেই অর্কেস্ট্রা কাব্য এবং অর্কেস্ট্রা কবিতা সম্পর্কে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলো যে আমি তোমাদের সামনে পাঠ করছি। যে অর্কেস্ট্রা অভিধেয় বহুরূপী লেখাটা বাক্যের অসহযোগ সত্ত্বেও কায়মনে সপ্তপদী, এবং তার 7 কাণ্ড যেমন গতিমূলক পরাকাষ্ঠা সোপান পরম্পরা, তেমনি প্রত্যেক পর্ব যাবার ত্রিবিধ উপলব্ধির তাৎক্ষণিক সমন্বয়। অর্থাৎ প্রতিভাগে ঘুরে ঘুরে এসেছে রঙ্গালয়ের অভ্যন্তরীণ দৃশ্য, শ্রাব্য ঐক্যতানের অতিশ্রুতি ব্যঞ্জনা আর শ্রুত্রী বিশেষের সমবায়ী ভাবানুষঙ্গ, এবং সমগ্র কবিতা ত্রিবেণীতে একদিনের 7 প্রহর ব্যাপী অভিজ্ঞতায় কৈবল্য প্রার্থী নয়, তাতে সম্ভবত গ্রন্থের অন্যত্র বহিঃপ্রকৃতি অন্তরাত্মার তথা লোকায়ত লোকোত্তরের অবৈকল্য অন্তত উজ্জ্বল আছে। যে 7টি কাণ্ডে কবি যেই কবিতাটি রচনা করেছেন, এবং কখনো কখনো যে আমরা লক্ষ্য করব যে এই রঙ্গালয়ের যে অভ্যন্তরীণ দৃশ্য, সেই দৃশ্য ফুটে উঠছে, কখনো কখনো বা তার শ্রুতি মধুর শব্দ, সেই শব্দ বের হয়ে আসছে। এই সব কিছু মিলিয়ে যে একটি ঐক্যতান সৃষ্টি হয়েছে, সেই ঐক্যতানটি কবি এই শব্দ মন্ত্রের মাধ্যমে যে উপস্থাপন করেছেন। যে প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের কিছু মৌলিক ব্যবধান আছে। প্রাচ্য সঙ্গীত মূলত হচ্ছে সাধনামূলক মেলোডি, আর পাশ্চাত্য সঙ্গীত হচ্ছে বিচিত্র স্বরের সমন্বয়।
অর্থাৎ প্রাচ্য সঙ্গীত হচ্ছে সাধনা দ্বারা প্রভাবিত মেলোডি, আর পাশ্চাত্য সঙ্গীত হচ্ছে বিচিত্র সুরের, বিচিত্র স্বরের সমন্বয়। এই যে পার্থক্য, এই পার্থক্যটিও কবি যেই কবিতায় বজায় রাখার চেষ্টা করেছেন। যেমন পাশ্চাত্যের দ্বারাই তিনি বেশি প্রভাবিত হয়েছেন, কখনো কখনো আবার প্রাচ্য সঙ্গীতের মাধুর্যও তিনি ফুটিয়ে তুলেছেন। কবিতাটি শুরু হয়েছে, খেয়াল করো, অনেকটা যক্ষরবৃত্ত ছন্দে, যে প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহ তো বোঝই যে রঙ্গমঞ্চ, যেখানে অনুষ্ঠানটি হচ্ছে, অর্থাৎ সঙ্গীতের যে অনুষ্ঠান, যে ব্যান্ড সঙ্গীত বলতে পারো, ব্যান্ড সঙ্গীতের যে অনুষ্ঠান, সেই সঙ্গীতের অনুষ্ঠানটি যেখানে হচ্ছে, এই রঙ্গালয়ে বসে এই রঙ্গালয়ের দৃশ্যপটই কবি উপস্থাপন করছেন। নিভে গেল দীপাবলি। যখন সঙ্গীত শুরু হবে, অনুষ্ঠান যখন শুরু হবে, তখন কিন্তু যে স্বাভাবিক যে লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারপর একটি হালকা আলো, একটি হালকা অন্ধকার, একটি ধূম্রজাল সৃষ্টি করা হয়। সেই ধূম্রজাল সৃষ্টি হয়েছে, নিভে গেল দীপাবলি, যে স্বাভাবিক যে বাতিগুলো, সেই বাতিগুলো নিভে গেছে। অকস্মাৎ স্ফুট গুঞ্জন স্তব্ধ হলো প্রেক্ষাগারে, অপনীত প্রচ্ছদের তলে বাদ্য সমবায় হতে আরম্ভিল নিঃসঙ্গ বাঁশরি। অর্থাৎ বাঁশরির সুর, অনেকটা প্রাচ্য সঙ্গীতের মাধুর্য দিয়ে কবি কবিতাটি শুরু করেছেন। যে আরম্ভিল নিঃসঙ্গ বাঁশরি, নম্র কণ্ঠে মরমী আহ্বান, জাগিল বিনম্র সুরে, কম্পিত উত্তর বেহালায় চিরা। বাঁশরির সঙ্গীত যখন শুরু হলো, বাঁশরির সুর যখন নম্র কণ্ঠে মরমী আহ্বান জানাচ্ছে। মরমী আহ্বান কেন উল্লেখ করেছেন কবি? যে আমরা পূর্বেই বলেছি যে প্রাচ্য সঙ্গীত হচ্ছে সাধনামূলক মেলোডি। এই সেই মরমী আহ্বান বাঁশরির মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, এবং সেই বাঁশরির আহ্বানকে জবাব দিচ্ছে বেহালা, যেখানে যন্ত্রী নয়, কিন্তু যন্ত্রই মুখ্য হয়ে ওঠে। খেয়াল করো, যন্ত্রীর উল্লেখ কিন্তু যেখানে নাই, কে যন্ত্র বাজাচ্ছেন, অর্থাৎ যন্ত্রকে কে নিয়ন্ত্রণ করছে, যেখানে যন্ত্রটাই মুখ্য, যন্ত্রী না। যে যন্ত্রকে নিয়ন্ত্রণ করছে সে কিন্তু যেখানে উপস্থিত নাই। সাধারণত পাশ্চাত্য যে অর্কেস্ট্রা, সেই অর্কেস্ট্রায় ব্যাং দিয়ে যে অর্কেস্ট্রা শুরু হয়, কিন্তু যেখানে কবি শুরু করেছেন বাঁশরি দিয়ে। যেমন বেহালায় তার পাশ্চাত্যের সুর বেজে উঠছে। যখনই বাঁশি বাজলো, সেই বাঁশি বাজার সাথে সাথেই বেহালা তার জবাব দিতে শুরু করলো। এবং তারপরেই খেয়াল করো, ছন্দের পরিবর্তন হয়ে গেছে। যতক্ষণ ছিল প্রথম যে স্তবকটি, সেই স্তবকটি ছিল অক্ষরবৃত্ত ছন্দে। নিভে গেল দীপাবলি, অকস্মাৎ অবস্ফুট গুঞ্জন স্তব্ধ হলো প্রেক্ষাগারে, অপনীত প্রচ্ছদের তলে বাদ্য সমবায় হতে আরম্ভিল নিঃসঙ্গ বাঁশরি, নম্র কণ্ঠে মরমী আহ্বান, জাগিল বিনম্র সুরে, কম্পিত উত্তর বেহালায় অচিরাত। মোড় পাশে সমাসক্ত নাগরী সঙ্গে সঙ্গে বিকর্ষিল ছিন্ন গুণ ধনুকের মত। এবং সেই শ্রোতৃমণ্ডলী যারা আছেন তাদের একটু বর্ণনা দিয়েছেন। গাঢ় হাস্য প্রণয়ের একান্ত প্রলাপ, লজ্জা পেল সাধারণ্যে, আচম্বিত সচেতন প্রতিবেশিনীর ক্ষৌমকে সে উচ্চকিত রতি পরিমল, পরদেশী সঙ্গীতের ঐকতান সমর্থনে যেন পুনরায় উদ্বুদ্ধ করিল চিত্তে, অতিক্রান্ত উৎসবের বিক্ষুব্ধ ও বিক্ষিপ্ত সমূহ। প্রত্যেকটা কাণ্ডের প্রথম দিকেই কবি এই যে সঙ্গীত, অর্থাৎ এই অর্কেস্ট্রার বর্ণনা দিয়েছেন। যেমন তারপরেই একটা স্তবক বর্ণনা দিয়েই কবি নিজে প্রবেশ করছেন তার অন্তর্জগতে, যেন সমস্ত পৃথিবী পরিভ্রমণ করছেন কবি, এবং পাঠক যারা রয়েছে সেই পাঠকদেরকে নিয়ে। তারপরেই ছন্দের পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করে দেখো, 5-5-2 মাত্রার খুব দ্রুত লয়ের ছন্দ। অস্তাচলে চন্দ্রদি সাহারা, অতনৃত জোনাকি মেয়মান, বিদায় মাগে মলিন শোক তারা, স্বপন লীলা হয়েছে অবসান। পূর্বে বলছিলাম
উপরে যে স্তবকটি ছিল সেই স্তবকটি ছিল কবির যে অর্কেস্ট্রার বর্ণনা, যে যন্ত্রসঙ্গীত শুরু হচ্ছে সেই সঙ্গীতের বর্ণনা, এবং তারপরেই তিনি যেইবার আত্মনিমগ্ন কবি নিজেই কথা বলতে শুরু করেছেন। অবস্থাচলে চন্দ্র দিশাহারা অতন্দ্রিত জোনাকি মিয়মান, বিদায় মাগে মলিন শোক তারা, স্বপন লীলা হয়েছে অবসান। ত্রিজামা রাতি চাহিয়া বিতা যারে, জাগিল ধরা বিজন ফুল সেজে, ছিন্নমূল শুষ্ক সহকারে উঠে কি তারই পদধ্বনি বেজে। তো আমরা লক্ষ্য করছি যে কবির ছন্দের বিচিত্র ব্যবহার। রাত্রি শেষের দ্বিধা দুর্বল আলো, উকি মারে ওই খোলা জানালা, নির্বাণ দ্বীপে ধূমকোজ্জ্বল কালো, মূর্ত করেছে ব্যর্থ প্রতীক্ষারে। বিশ্বজগৎ হিমকুয়াশায় ঘেরা, দীর্ঘশ্বাসে বিষায়ত মোর গেহ, রবি শশী তারা সর্ববল্লভেরা, সকলে উধাও দূরে কাছে কেই না নেই কেহ। যাকে এই 5-5-2 মাত্রার ছন্দ ব্যবহার করে কবি পাঠকদেরকে তার নিজস্ব জগৎ, নিজস্ব যে চেতনা, সেই চেতনার পরিচয় দিচ্ছেন। আবার প্রথম কাণ্ডের তৃতীয়াংশে ছন্দ পরিবর্তন হয়ে গেছে, যে আমরা যতক্ষণ কিন্তু পড়ছিলাম 5-5-2 মাত্রার, যখন লক্ষ্য করছি আবার 6-6-2। খেয়াল করো, রাত্রি শেষের দ্বিধা দুর্বল আলো, উকি মারে ওই খোলা জানালার ধারে, নির্বাণ দ্বীপে ধূমকোজ্জ্বল কালো, মূর্ত করেছে ব্যর্থ প্রতীক্ষারে। আবার দ্বিতীয় কাণ্ডে যখন প্রবেশ করছি, সেখানে যাবার বাদ্যযন্ত্রের যে সমন্বিত ঝঙ্কার, সেই ঝঙ্কার কবি আবার পাঠকদেরকে টেনে নিয়ে গেছেন। যে ফুকারিল রণতুর্য, প্রতিধ্বনি প্রভব দুন্ধবী, সারা দিল সমস্বরে চমৎকৃত সুশিরে সুশিরে, ভরিল বিপুল মন্দ্র তন্ত্রে তন্ত্রে হল বিনিময়, গমক মূর্ছনা মীর লক্ষ লক্ষ দৃশ্য কিঙ্কিনী, অধীর আগ্রহ বড়ে বিতরিল দিকে দিকন্দরে স্বর্ণপ্রভ কবুষ্ণ ঝঙ্কার। অর্থাৎ আবার সেই অক্ষরবৃত্ত ছন্দে কবি অর্কেস্ট্রা যে রঙ্গমঞ্চের বর্ণনা, সেই বর্ণনা দিচ্ছেন। আবার কিছুক্ষণ পরেই তিনি চলে গেছেন সংস্কৃতের একটি বিখ্যাত ছন্দ মন্দাক্রান্তে। খেয়াল করো, সেখানে আবার 7-6-6-5 মাত্রা। শব্দ তুরগ রবি আগত সহসা উদয় শৈল শিকরান্তে, সাপ বিমোচিত বসুদা বন্দে তারণ চরণ পান্তে, মলয়ে কমল রজ বরসে মধুকর মুখরে হরসে, মায়া মুকরিত সরসে ছায়া নিরকে কাস্তে, সপ্ত তুরগ রবি আগত সহসা উদয় শৈল শিকরান্তে। এবং দ্বিতীয় কাণ্ডেই তিনি যাবার ছন্দ পরিবর্তন করে ফেলেছেন। 6-6-2। ললাট তোমার দিনের আশিসে দীপ্র, নয়নে তোমার অমর প্রাণের লাস্য, নিঃশ্বাস তবু প্রণব ক্ষিপ্র, তুমি প্রসন্ন অধরার স্মৃত। খেয়াল করো, বারবার যেখানে কবি ছন্দ নিয়ে গবেষণা করছেন, যে ছন্দের এই গবেষণার মধ্য দিয়ে কিন্তু শব্দের যে ঝঙ্কারটা, সেই ঝঙ্কারটাকে তিনি তুলে ধরছেন। তৃতীয় কাণ্ডে যখন আমরা প্রবেশ করলাম, সেখানে লক্ষ্য করছি যে নীরব সকল যন্ত্র। যতক্ষণ যে অর্কেস্ট্রা বাজছিল, সমস্ত যন্ত্র এবার নীরব হয়ে গেছে। ক্লান্তিহীন বেহালা কেবল ফিরিল সপ্তকরতে, সমধর্মী সুরিত সন্ধানে গ্রাম হতে গ্রামান্তরে। যে এইবার বেহালা শুরু হয়েছে। যতক্ষণ যে শব্দের ঝঙ্কার স্বর মেরের উত্থান পতন চলছিল, সেটি হঠাৎ বন্ধ হয়ে গেছে, যে এবার বেহালা শুরু করেছে। আবার কিছুক্ষণ পরেই যে 7-7 মাত্রার দোলায় সুরটাকে তিনি প্রলম্বিত করে নিয়েছেন। দক্ষিণ বায়ু আসে নির্জরিণী কানে, ভনিল কোন কথা তা শুধু সেই জানে, সহসা সে সমনা হয়েছে বিবসনা, অশীল নটিপনা জেগেছে প্রাণে প্রাণে, কহিল সমীরণ কি কথা কানে কানে। 7-7। এবং তৃতীয়াংশে তৃতীয় যে স্বর্গ, যে আমরা স্বর্গই বলি, কাণ্ড, তৃতীয় কাণ্ডের যে তৃতীয়াংশে, সেখানে লক্ষ্য করছি 4-4 পর্বের যে বিভাজনটা হচ্ছে 4-4। ছায়াবীতি মোহে ডাকা, সোনা খোঁচা পতখানি, ফুলে অবনত শাখা, গুঞ্জরে বনবাণী, জানি আছো সে রহস্যে, তবু খুঁজি দিশাহারা, অগুচরে তামরসে, অলি বুঝি মাথুয়ারা। যাকে তৃতীয় স্বর্গ শেষ হলো, তৃতীয় কাণ্ড শেষ হলো। চতুর্থ
কাণ্ডের যাবার যন্ত্রের সঙ্গে। প্রত্যেকটি কাণ্ডের শুরুতে কিন্তু যন্ত্রের যে সংলাপ, সেই সংলাপকে তুলে ধরেছেন যে একটা দৃশ্য ফুটিয়ে তোলার জন্য। যেইবার যাবার সকল তরি সমস্ত বিষাণ আরম্ভিল সমস্বরে কাংস কোলাহল, বাদ্যযন্ত্রের ঝঙ্কার, অভ্রবিধি রুদ্রবীণা ঝঙ্কারিল সমুচ্চ সপ্তমে। রুদ্রবীণা বেজে উঠেছে, যার সপ্তম সুরের ঝঙ্কার শোনা যাচ্ছে। মহিয়ান অর্গানের সাগর সঙ্গীতে পিয়ানোর স্নিগ্ধ কণ্ঠ ডুবে গেল। ক্ষীণতোয়া তটিনীর মতো ত্রিভুবন পরিপ্লুত হল তানে, তালে সুর সমন্বয়ে রহিল না কোনো ছিদ্র নিবৃত্তি বিরাম। এবং তারপরেই আবার চলে গেছেন ৮-৬ মাত্রার পয়ার ছন্দে। কখন হয়েছে মুখ পাখির গীতা, অকপট সমারোহে বচন বৃতা, শোনো মৌনের তলে বিধাতা অবাধে চলে, আঁকিয়া অলক ফলে প্রাণের সীতা, অকপট সমারোহ বচন বৃতা। পঞ্চম কাণ্ডে যে আমরা লক্ষ্য করছি, যেখানে যাবার তিনি হিন্দু মিথোলজি ব্যবহার করেছেন, বিশেষ করে মহেশের যে তাণ্ডব নৃত্য, সৃষ্টি ধ্বংসের যে একটি চিত্র। সহসা ডমরু ডঙ্কা বজ্রকণ্ঠে উঠিল হুঙ্কারি, ক্ষণে ক্ষণে কর্কশ ঝঞ্ঝনা ঝঙ্কারিল করতালে, বিপরীত সুরে রহি রহি নিবন্ধ তন্ত্রের পরে, বিচরিল অসঙ্গত সুরের ঝলক তীব্রবাসী, বিদীর্ণ কিচক সম প্রচারিল প্রলয়ের ক্ষতি। ডমরু বেজে, অর্থাৎ ডমরু হচ্ছে ভয়ঙ্কর বাসী। তারপরে সৃষ্টি ধ্বংসকারী শিবের যে তাণ্ডব নৃত্য, সেই নৃত্যের একটু বর্ণনা দিচ্ছেন। আজ মহেশ মেলেছে বিলোচন, পায়ে তাণ্ডব জেগে উঠেছে, হলবিন্দের সাপ বিমোচন, কোন সৌরলোক এসে ছুটেছে। বুঝি উদ্গার দ্বার নরকের, যত তৃষিত পিশাচ মরকের, তারা মেতেছে গাজনে চরকের, সারা বিশ্বের স্থিতি টুটেছে। ওই রসাতলে যায় ত্রিভুবন আজ প্রলয়ের জেগে। যে প্রলয়ের যে চিত্র, সেই চিত্রের তিনি বর্ণনা দিচ্ছেন। যেইখানে যাবার কবি নিজের মনেই যেন তার প্রেমিকার কথা স্মরণ করছেন, যে খেলাচ্ছলে শুধিয়েছিলাম তোমার প্রেমে, নই কি আমি প্রথম আগন্তুক, অবাক বিষাদ এলো তোমার চক্ষে নেমে, রক্তে ভাটা ফিরিয়ে নিলে মুখ, বলতে গিয়ে আটকে গেল আত্মকথা, করুণ কাপন লাগলো অষ্টাধরে, আচম্বিতে সংকুচিত নলতা লুকালো না লজ্জা দিগম্বরে। নিজের মনে মনে এই শব্দ ঝঙ্কারের মাঝে বসেই কবি নিজের মনে মনে তার প্রেমিকার কথা ভাবছেন, যাকে কবি একদিন জিজ্ঞেস করেছিলেন যে খেলাচ্ছলে শুধিয়েছিলাম তোমার প্রেমে, নই কি আমি প্রথম আগন্তুক। সেদিন তার প্রেমিকা জবাব দেন। তো যাকে ষষ্ঠ কাণ্ডে যাবার সমস্ত কিছুই নিস্তব্ধ হয়ে গেছে, ক্ষণকাল নিস্তব্ধ সকলই। তারপর আরবার মোহন মরুলি কি অপূর্ব পূর্বীর মোহময়, সুরের আবেশে তুলিল রণিত করি সীমাশূন্য। এবং দ্বিতীয়াংশে খেয়াল করে দেখো যে আবার কবি মর্তের মহিমার কাছেই চলে আসছে, সেই সঙ্গে ফিরে আসছে তুমি। সেই তুমিটাকে, সেই তুমিটা হচ্ছে কবির প্রেমিকা। সেই তুমি সম্পর্কে বলছেন যে স্বর্ণভরে তোমার মাথা লুঠিছে মম উরুতে, নিবিড় নীল নয়ন কোণে সজল স্মৃতি অঙ্কিত, অতীত ব্যথা কেবল তার ত্রিবলি তব ভুরুতে, হরিণী সম কম্প্রতন অহেতু ভয়ে শঙ্কিত। এবং সপ্তম কাণ্ডে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সুরের যে সমন্বয়, সেই সমন্বয়টা তিনি সার্থকভাবে ঘটাতে পেরেছেন। উদাত্ত বিষাণ উৎসরিল ঊর্ধ্বগাওবান মুগ্ধ বেণু দীর্ঘায়িত মিনতির সুরসূত্র টানি বেঁধে দিল রন্ধ্রে রন্ধ্রে সংযুগের রাখি, আবিষ্ট মূর্ছনা উদ্বেল অন্তর হতে উত্তরিল বেহালার তারে। সমস্ত প্রাচ্য এবং পাশ্চাত্যের সমস্ত যন্ত্রকে কবি একসাথে নিয়ে আসেন। ত্রিপথগা সুরধ্বনি অর্গানের শঙ্কনাদে জেগে চরাচর ডুবালো উর্বর মুখে। এবং যেখানে তিনি দ্বিতীয়াংশে যত চমৎকার মন্দাক্রান্ত ছন্দকে ব্যবহার করেছেন, যে স্বর্গের মর্তের সকল ব্যবধান লুপ্ত সনাতন রাত্রে, মৌনের নির্ঝর মেধুর সুরসার সিঞ্চে গগনের পাত্রে, জন্ম সরকার প্রণব সারিগান স্বপ্নাবেশে পিক গুঞ্জে, প্রাক্তন পুষ্পের অমর অবদান
স্ফূর্ত গোলাপের পুঞ্জে, চন্দ্রের কৌস্তব পুরুষে প্রকৃতির মুগ্ধ নিদ্রা স্তব্ধ, মৃত্যুর মঞ্জিন নীরবে শোনা যায়, শূন্যে মিশে যায় অব্দ। সিদ্ধির নির্বাণ প্লাবিল মরধাম, কাজ কি অমরায় অন্ন, সুপ্তির সন্ধান দিয়েছে ভগবান ধন্য ধরার। যন্ত্রসঙ্গীতে মুগ্ধ কবি এই সঙ্গীতের কাছেই যেন আত্মসমর্পণ করে দিচ্ছেন নিজেকে, যে সুপ্তির সন্ধান দিয়েছে ভগবান ধন্য ধরা। আজ পৃথিবী ধন্য হয়ে গেছে এই শব্দ মূর্ছনা শ্রবণে কবির যে মনস্তাত্ত্বিক জগতের পরিচয় দিচ্ছেন কবি নিজেই। আবার তৃতীয়াংশে যাচ্ছে সেখানে জীবন মৃত্যু জ্যোতিক্রান্ত হয়ে গেছে, প্রেম সম্ভোগের যে একটা পরিতৃপ্তি, মরণের সুধা সঞ্চিত তব আলিঙ্গনে, জন্মান্তর নিমেষে ফোড়ায় চুম্বনে তোমার নিবিড় নিঃশ্বাস বায়ু পড়ে হিমায়িত, সবের শতায়ু সন্নিধি তব সৃজন আকুতি পরাণে ভনে, আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গন। আবার সেই শাশ্বত যে প্রেমের চিত্র, সেই প্রেমের চিত্রটাই চলে আসছে। এইবার অর্কেস্ট্রা কবিতা সমাপ্তিটা কেমন, যে কবির স্বপ্নলোকে, যতক্ষণ তিনি স্বপ্নলোকে বিচরণ করছিলেন, স্বপ্নলোকে বিচরণ করেই কখনো শব্দ সঙ্গীতের বর্ণনা দিচ্ছেন, কখনো আবার নিজের যে আত্মগত চেতনা, সেই চেতনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যেইবার অকস্মাৎ স্বপ্ন গেল টোটে, সব অনুষ্ঠানেরই তো একটা শেষ আছে। যে যন্ত্রসঙ্গীত যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের সমাপ্তি। স্বপ্ন গেল টোটে, দেখলাম ত্রস্ত চোখে জনশূন্য রঙ্গালয়ে নির্বাপিত সমস্ত দেউটি, সমস্ত বাতি নিভে গেছে, নিস্তব্ধ সকল যন্ত্র, মঞ্চ করে যবনিকা ঢাকা, মঞ্চ ঢেকে দেওয়া হয়েছে, সকল যন্ত্র নিস্তব্ধ হয়ে গেছে। অলক্ষ্যে কখনো পার্শ্ব হতে প্রেমিক প্রেমিকা চলে গেছে অমৃত সংকেতে, শান্তি 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 চারিধারে, কেবল অন্তর্মোর উত্তরঙ্গ ক্ষুব্ধ হাহাকার। চারিদিকে শান্তি বিরাজিত হচ্ছে, কিন্তু কবির চিত্তে যে একটি হাহাকার, সেই হাহাকারটি কেন, সে কেন, তার কিছু কিছু বর্ণনা কিন্তু যে আমরা এই কবিতার লক্ষ্য করি। বারবার তিনি তুমি নামক, তুমি শব্দটিকে ব্যবহার করে তার প্রেমিকার যে শাশ্বত প্রেমের চিত্র, সেই শাশ্বত প্রেমের চিত্রকে তিনি উপস্থাপন করছেন। যেমন তুমিকে বারবার তিনি টেনে নিয়ে এসেছেন পাঠকের সামনে, যেমন বেদনাসিক্ত কবির যে হাহাকার, সেই হাহাকার বেজে উঠেছে শেষ স্তবকের। তা আমরা অর্কেস্ট্রা কাব্যের বিভিন্ন কবিতা পাঠ করেছি, এবং সুধীন্দ্রনাথ দত্তের যেই কাব্যটির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে যে আমরা কিছু কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমরা কাব্যটি ভালো করে পড়নীয়, এবং যে আমি প্রথম দিকেই বলছিলাম যে সুধীন্দ্রনাথ দত্ত এই ৩০ যুগের যে কবি, সেই কবিদের সম্পর্কে জানতে গেলে তোমরা দুটি বই খুব ভালোভাবে পড়ে নিবে। যে একটা হচ্ছে আধুনিক বাংলা কাব্য পরিচয় দীপ্তি ত্রিপাঠী, আরেকটি হচ্ছে আধুনিক কবিতার দিগ্বলয় অশ্রুকুমার শিকদার। যে দুটি বই যদি তোমরা পড়ো, তাহলে ৩০ যুগের কবিদের যে মানসিকতা, যারা রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে বের করে নিয়ে এসে নতুন একটি জগৎ তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই জগৎটি সম্পর্কে তোমরা জানতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ভালো থাকো। যে আজকে আমরা অর্কেস্ট্রা সুধীন দত্তের অর্কেস্ট্রা কাব্য নিয়ে যার কথা বলবো না, সামনে আমরা বিষ্ণুদেব কিংবা বুদ্ধদেব বসু নিয়ে কথা বলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করছি।